লাইটটা কোন বন্ধ হইল তো? লাইট বন্ধ চালু হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিও অনলাইন রংপুর স্কুল আজকের পাঠদানে আমার প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সহ কাউনিয়া উপজেলা সহ বাংলা নবম দশম বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের আমার অন্তঃস্থল থেকে সালাম এবং সশ্রদ্ধ অভিনন্দন। আজকে পাঠদান করব আমি নবম দশম শ্রেণীর, অর্থাৎ যারা 2021 সালে এসএসসি পরীক্ষা পার্টিসিপেট করবে তারা এবং যারা নবম শ্রেণীতে আছে। বিষয় হচ্ছে জীববিজ্ঞান, অধ্যায় হচ্ছে চতুর্থ জীবনী শক্তি। আজকের পাঠ হচ্ছে শ্বসন, এর ডেফিনেশন, ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্বসনের সংজ্ঞা, ক্লাসিফিকেশন মানে প্রকারভেদ, অ্যান্ড অ্যারোবিক রেসপিরেশন স্টেপস, অর্থাৎ সবাত শ্বসনের ধাপসমূহ। মাই ডিয়ার লার্নার, সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমি দেখো শ্বসন, ইংরেজিতে হচ্ছে রেসপিরেশন, শ্বসন। তোমরা পূর্বের শ্রেণীতে শ্বসনিক বস্তু এবং শ্বসন কী সেটা তোমরা অবশ্যই শিখেছো, এবং শ্বসন আসলে পৃথিবীতে একটি জীবকে তার বায়োলজিক্যাল ফাংশনগুলো আছে, যে শারীরতাত্ত্বিক কাজগুলো, যৌবনিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করার অন্যতম একটা স্টেপ হচ্ছে আমাদের শ্বসন। শ্বসন ছাড়া পৃথিবীতে কোনো জীবকুল বাঁচতে পারবে না, কারণ জীবকুল সালোক সংশ্লেষণ যেমন গুরুত্বপূর্ণ, ফটোসিনথেসিস দ্যাট ইজ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্সপিরেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ creature, most important life of creation. So that we have to continue respiration, it must be relation and maintained to the essential for a bios life. So my dear learner, আমরা respiration, what do mean by respiration? Respiration এর সংজ্ঞা কি? What do mean by respiration? আমাদের at first we have to know the what do mean by respiration. রেসপিরেশন কি? রেসপিরেশন হচ্ছে একটি প্রক্রিয়া, অর্থাৎ শ্বসন একটি উদ্ভিদ শরীরতাত্ত্বিক প্রক্রিয়া। শ্বসন একটি শরীরতাত্ত্বিক প্রক্রিয়া। শরীরতাত্ত্বিক কথাটির অর্থ হচ্ছে বায়োলজিক্যাল ফাংশন। বায়োলজিক্যাল ফাংশন বায়োলজিক্যাল হতে পারে অথবা অ্যানিম্যাল বায়োলজিক্যাল হতে পারে, অর্থাৎ ফিজিওলজিক্যাল প্রক্রিয়া, প্রসেস। দিস ইজ দ্য এসেন্সিয়াল ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ। এটা হচ্ছে জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শরীরতাত্ত্বিক প্রক্রিয়া, যা মাইড্রেবল জানার যে প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু সমূহ, যাদেরকে আমরা জটিল খাদ্য হিসেবে ঘোষণা বলে থাকি, হচ্ছে কমপ্লেক্স ফুড। জটিল খাদ্য অক্সিজেন অথবা বিভিন্ন প্রকার এনজাইম উৎসেচক যেটাকে বলা হয়, বিভিন্ন যেটা উদ্ভিদ তার প্রক্রিয়ায় বা জীবনের দেহে বা জীব তার দেহের নিজে এনজাইমগুলো কী করে প্রডিউস করে সেগুলোকে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে। ক্যাটালিস্ট দ্যাট মিনস হচ্ছে প্রভাবক কী করে একটা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজেরাই অপরিবর্তিত থাকে। অর্থাৎ এনজাইম হচ্ছে এক প্রকার পদার্থ যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করতেছে এবং বিক্রিয়া শেষে নিজেরাই অপরিবর্তিত থাকতেছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট। একটা কাজ করতেছে, বিক্রিয়াকে ত্বরান্বিত করতেছে, কিন্তু নিজের কোনো ক্ষতি হচ্ছে না।
অর্থাৎ বিভিন্ন প্রকার এনজাইম, কখনো অক্সিজেন কখনো বা বিভিন্ন প্রকার এনজাইম, এটা অক্সিজেনের উপস্থিতিতে হতে পারে অথবা এনজাইমের উপস্থিতিতে হতে পারে। যেখানে অক্সিজেন প্রেজেন্ট থাকবে সেখানে হয়তো এনজাইম অ্যাবসেন্ট থাকবে, যেখানে এনজাইম অ্যাবসেন্ট থাকবে সেখানে অক্সিজেন প্রেজেন্ট থাকবে। তাহলে বিভিন্ন প্রকার এনজাইমের উপস্থিতিতে ভেঙে জটিল খাদ্য, কমপ্লেক্স ফুড ভেঙে সরল খাদ্য মানে সিম্পল বল। সরল খাদ্য সেটা কী হতে পারে? পানি, কার্বন ডাইঅক্সাইড, C2H5O2, ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল ইত্যাদি তৈরি হয়, তাকে বলা হয় তাকে আমরা কি বলি? শ্বসন বা রেসপিরেশন বলি। মাই ডিয়ার লার্নার, যেহেতু তোমরা বিজ্ঞান শাখার শিক্ষার্থী, আজকে জীবনকে তোমাদের গড়ে উঠতে হবে, ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। এই জন্য তোমাদের সবার আগে জানতে হবে যে বিজ্ঞানের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ। একটি মানব দেহের যদি আমরা হিউম্যান ফিজিওলজি পড়তে যাই, একজন চিকিৎসক হতে যাই, আগামী দেশকে, আগামী এই মানুষকে, আজকে যেমন মানুষ কত কী করছে, আজকে মানুষ একটি সমস্যা বৈশ্বিক মহামারীর মধ্যে। এই বৈশ্বিক মহামারী থেকে এই মানুষগুলোকে উত্তোলনের জন্য বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের চিকিৎসা এবং বিজ্ঞানের মানুষগুলো কী কত অক্লান্ত পরিশ্রম করতেছে তারা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য, চিকিৎসা ট্রিটমেন্টের জন্য। এই জন্য আমাদের হিউম্যান ফিজিওলজিক্যাল ফাংশনগুলো এই জন্য আমাদের জানতে হবে। সায়েন্সের শিক্ষার্থী হিসেবে তোমরা, আমি আশা করব তোমরা ছোটো থেকেই ভালো করে ফাউন্ডেশনটা গড়ে তুলবে। যেহেতু বায়োলজি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত। একজন মানুষের চিকিৎসা করবে আগামী পৃথিবীকে সুন্দর সুশাসন মানুষের বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য তোমরা বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে তোমরা অনেকটা কন্ট্রিবিউশন তোমরা করতে পারবা, যারা অন্যান্য শাখার শিক্ষার্থীরা হয়তো করতে পারবে না। এজন্য তোমাদের প্রতি আমার বিনীতভাবে উদাহরণ আহ্বান থাকবে, তোমরা বিজ্ঞানের যে বিষয়গুলো যেগুলো লাইফ রিলেটেড, যেমন আজকের যে বিষয়টা পড়াচ্ছি রেসপিরেশন, এর আগের দিন আমি তোমাদের ফটোসিনথেসিস পড়াইছি, এগুলো আসলে জীবনের সঙ্গে জড়িত। দিস ইজ দ্য ক্লোজ রিলেটেড অফ হিউম্যান লাইফ অথবা এনি আদার ক্রিয়েচার। সো এগুলো আমাদের কি সুন্দর করে পড়তে হবে এবং সুন্দর করে জানতে হবে। জানলে কি হবে? আগামী প্রজন্মে, আগামী ফাউন্ডেশনকে, আগামী প্রজন্ম, আগামী জাতিটাকে তোমরা কি ভালো কিছু উপহার দিতে পারবে। যাক, এখন আমি শ্বসনের বিক্রিয়াটা তোমাদের দেখাচ্ছি। দেখো শ্বসনের বিক্রিয়া। শ্বসনের বিক্রিয়া, রেসপিরেশন রিয়াকশনটা যেটা বলা হচ্ছে, যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো মাই ডিয়ারেবল লার্নার, তারাও একটু দেখবা রেসপিরেশন অফ রিয়াকশন। প্রথমে C6H12O6, এটা হচ্ছে আমরা জানি গ্লুকোজ অথবা এটাকে স্টার্চ বলা হয়, শর্করা। এটা একটা কমপ্লেক্স ফুড, মানে কি জটিল খাদ্য। এটা জটিল খাদ্যবস্তু, এইটা সাধারণত এটা হচ্ছে অক্সিজেন, ক্যাটালিস্ট হিসেবে অক্সিজেন কাজ করতেছে। অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে সরল খাদ্যে পরিণত হবে। এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন হচ্ছে 2টা, কার্বন হচ্ছে 6টা, এখানে এগুলো 2টা, তারপরে পানি H2O, হাইড্রোজেন হচ্ছে 12টা, তাহলে আমরা হাইড্রোজেন 12টা এবং অক্সিজেন
4 হচ্ছে হাইড্রোজেন, বিকেটে ইকুয়ালিটি করতেছি, কার্বন আমাদের 2টা মিলে গেল, অক্সিজেন এখানে কত 2 দুগুণি 4, 4 4 8 বেশি হয়ে যাচ্ছে। কিন্তু 3 দুগুণি 6, 6টা আর হচ্ছে 4 3টা 6টা 3টা কত হচ্ছে 2, 3 দুগুণি 6, 6টা আরও 6টা থাকতেছে 2 প্লাস কার্বন হচ্ছে 4, তাহলে দুজন দ্বারা ছেড়ে দিয়ে দেয় এই যে এটা, এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে। মনে করো 586 ক্যালোরি বাই মোল, এটা হচ্ছে শক্তির একক এটিপি, ঠিক আছে, বিপুল পরিমাণ এটিপি উৎপন্ন হবে। এটা হচ্ছে এগুলো দুইটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এটা হচ্ছে আপনার সিম্পল ফুড মানে সরল খাদ্য। তো মাই ডিয়ারেবল লার্নার, দেখো আমরা যে প্রক্রিয়া জটিল সরল খাদ্যে পরিণত হলো তাকে বলা হচ্ছে শ্বসন। একটা কি প্লান্ট ফিজিওলজিক্যাল বা অ্যানিম্যাল ফিজিওলজিক্যাল ফাংশন, যেটা অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতি ভেঙে সরল খাদ্য কী করতেছে। দেখো আমাদের সংজ্ঞাটা কী ছিল, যে প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু জটিল খাদ্য অর্থাৎ অক্সিজেন অথবা বিভিন্ন প্রকার এনজাইমের পানি, কার্বন ডাইঅক্সাইড, ইথানল ইত্যাদিতে তৈরি হয় তাকে শ্বসন বলা হয়। তাহলে গ্লুকোজটা হচ্ছে শ্বসনিক বস্তুর মধ্যে জটিল খাদ্য যেগুলো, তাদের মধ্যে হচ্ছে শর্করা, প্রোটিন, লিপিড, যৌগ, অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের জটিল খাদ্য। এগুলো কি করবে, অক্সিজেনের উপস্থিতিতে অথবা বিভিন্ন প্রকার এনজাইমের উপস্থিতিতে ভেঙে সরল খাদ্যে পরিণত হবে। সরল খাদ্য বলতে আমরা পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে বোঝানো হয়েছে সরল খাদ্য, এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে, কখনো সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হবে, কখনো বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে। এই টোটাল প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন রিয়াকশন। তো ক্লিয়ার মাই ডিয়ারেবল স্টুডেন্ট? এখন আমরা শ্বসনের প্রকারভেদ পড়ব। Classification of respiration. Classification of respiration. Respiration. এটা হচ্ছে শ্বসনের প্রকারভেদ বা শ্বসনের শ্রেণীবিন্যাস। প্রকার একটা হচ্ছে সবাত শ্বসন, ইংরেজি রেসপিরেশন। মাই ডিয়ারেবল লার্নার, শ্বসন হচ্ছে দুই প্রকার, অ্যারোবিক আর আছে অ্যানারোবিক। এটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক অ্যানারোবিকের সাথে আমাদের একটা ভালো একটা সম্পর্ক আছে, এই কথাটির সাথে আমরা সুস্পষ্ট। অ্যারোবিক মানে বোঝা যাচ্ছে বায়ুর উপস্থিতিতে, অ্যানারোবিক মানে হচ্ছে বায়ুর অনুপস্থিতি। মিডিয়াল লার্নার যে অ্যারোবিকের সাথে যেমন আমাদের একটা অক্সিজেন বা এয়ারের সম্পর্ক আছে, অ্যানারোবিকের সাথে আমাদের অক্সিজেনের একটা কি অ্যাবসেন্টের একটা মানে প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট দুইটা কি ক্যাটাগরি এখানে ডিফেন্ডেবল করতেছে। সেক্ষেত্রে আমরা সবাত শ্বসনের যখন ডেফিনেশন বুঝবো, যে শ্বসনটা কিছুক্ষণ আগে দেখালাম যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই হচ্ছে সবাত শ্বসনের বিক্রিয়া। অর্থাৎ সবাত শ্বসন কি অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে আমরা যদি
ডেফিনিশনটা এইভাবে লিখতে পারি। সবাত শ্বসন, সবাত শ্বসন হচ্ছে যে সবাত শ্বসনে অক্সিজেন প্রয়োজন হয়। সবাত শ্বসনে অক্সিজেন প্রয়োজন একদম কি অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল, কম্পালসারি। অক্সিজেনের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক। তো অক্সিজেন ছাড়া দিস ইজ রিয়াকশন ক্যান নট বি কি ক্যান নট বি অ্যাক্টিভিটি উইদাউট অক্সিজেন। অক্সিজেন ছাড়া এই বিক্রিয়া কখনো সম্পন্ন হবে না। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার শ্বসনিক বস্তু সব শ্বসনিক বস্তুগুলো হচ্ছে শর্করা হতে পারে, আমরা জানি প্রোটিন বা আমিষ, প্রোটিন, লিপিড মানে কি স্নেহ, প্রোটিন মানে আমিষ, লিপিড মানে হচ্ছে স্নেহ, এবং জৈব অ্যাসিড ইত্যাদি জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করবে। বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলা হচ্ছে। তো মাই ডিয়ার লার্নার, এখন আমরা দেখো সবাত শ্বসনের রিয়াকশনটা এখানেই দেখাচ্ছি। এখানে দেখো C6H12 প্রোটিন দিয়ে দেখাচ্ছি, শর্করা দেখে দেখাচ্ছি। এটা হচ্ছে শর্করা, এটা একটা শ্বসনিক বস্তু, জটিল খাদ্য বস্তু। এটা মনে করো অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে বিপুল পরিমাণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেটা অক্সিজেন দিতে পারি, বিপুল পরিমাণ পানি এবং সেটা অক্সিজেন উপস্থিত দেবে এবং শক্তি উৎপন্ন করতেছে 586 কেল বাই মোল। এই বিপুল পরিমাণ একটা শক্তি আমাদের উৎপন্ন করতেছে, এটাকে বলা হচ্ছে কি সবাত শ্বসন। তাহলে কী আসলে ডেফিনেশনটা? সবাত শ্বসনে কি অক্সিজেনের প্রয়োজনীয়তা কি এসেনশিয়াল, অত্যাবশ্যক। যে প্রক্রিয়া কী বলতেছে, শ্বসনিক বস্তু বিভিন্ন প্রকার শ্বসনিক বস্তুগুলো কি শর্করা, স্টার্চ, প্রোটিন মানে আমিষ, তারপরে হচ্ছে আমাদের লিপিড মানে স্নেহ, জৈব অ্যাসিড মানে অর্গানিক অ্যাসিডগুলো ইত্যাদি কী করবে, বিজারিত হয়ে মানে পানি এবং কার্বন ডাইঅক্সাইড এবং বিপুল পরিমাণ শক্তি। পানি এবং কার্বন ডাইঅক্সাইড দিস ইজ দ্য সিম্পল ফুড, সরল খাদ্য, এই পরিমাণ উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে সবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনের বিক্রিয়াটা এটা। তোমরা যখন বায়োকেমিস্ট্রির সাথে যেহেতু আমাদের এটা যেহেতু একটা প্লান্ট ফিজিওলজিক্যাল চ্যাপ্টার, বায়ো এনার্জেটিক এবং বায়োকেমিস্ট্রির অধ্যায়, এই অধ্যায়টা একটু কঠিন। কারণ এই অধ্যায়টা যখন তোমাদের আমি C3 সাইকেল, ক্যালভিন ব্যাসান চক্র যখন পড়াইছি, তখন ওখানে কিছু শব্দ ছিল যেগুলো তোমাদের উচ্চারণ, যদিও এগুলো কঠিন, যেমন 3-ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট, তারপরে গ্লিসারিলডিহাইড, তারপরে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এগুলো আছে
কিছু কিছু কঠিন শব্দ আছে, ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। এই যে এই জিনিসগুলো সম্পূর্ণগুলো হচ্ছে আমাদের কেমিস্ট্রির একটা কি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অংশ আর কি, পার্ট, মোটা অংশ পার্ট। এই জন্য আমাদের কেমিস্ট্রির সাথে বায়োলজির খুবই রিলেশন। কারণ বায়োলজি থেকে রিয়াজনগুলো হয়ে কী হয়েছে, আমাদের কেমিস্ট্রি হয়েছে। এই জন্য কেমিস্ট্রিকে কখনো বায়োকেমিস্ট্রি নামেও বলা হচ্ছে, প্রাণ রসায়ন। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাদ শ্বসন বুঝে গেছো। এখন দেখো অবাধ শ্বসন। তাহলে আমরা কি পাইলাম, শ্বসন কাকে বলে, শ্বসনের প্রয়োজনীয়তা, তারপরে শ্বসন কয় প্রকার ও কী কী, সবাদ শ্বসন কাকে বলে সেটা পাইলাম, সবাদ শ্বসনের বিক্রিয়া এবং শ্বসনের বিক্রিয়া। এখন পড়াবো আমরা অবাধ শ্বসন। অবাধ শ্বসন এটা হচ্ছে অ্যানারোবিক রিয়াকশন, অ্যানারোবিক রেসপিরেশন। লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে? অ্যানারোবিক রেসপিরেশন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখনও 4টা বাজে নেই, তারপরেও দেখো তোমাদের আমরা সেই কতক্ষণ ধরে এতক্ষণ অন্ধকার ছিল, হয়তো লেখাগুলো বোর্ডে হয়তো স্পষ্ট হয়তো দেখতে পারতেছো। এখন একটু আকাশের অবস্থা ভালো, যদি বৃষ্টি ছিল এতক্ষণ অন্ধকারচ্ছন্ন অবস্থায় ছিল, তারপরে কষ্ট করে একটু লাইটিংয়ের ব্যবস্থা করে ক্লাস নিচ্ছি, যাতে তোমাদের উপকার হয়, তোমরা উপকৃত হও, তোমরা পড়াশোনা করো। এই বৈশ্বিক মহামারী, যেহেতু আমি বলেছি গত ক্লাসে, বিশেষ করে কোভিড-19 সিচুয়েশনটা একটু মনে করো একটু কিন্তু মানে দিকে একটু হার্মফুল ইফেক্টের দিকে গেছে একটু, যেহেতু ইউরোপে অলরেডি কিছু দেশ লকডাউন দেওয়ার তারা ডিসিশন নিচ্ছে, বা কোভিড-19-এর যে শীত মৌসুম আসলে হয়তো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা একটু বেশি দেখা দিতে পারে। সেক্ষেত্রে জানি না আমাদের প্রতিষ্ঠান আল্লাহ কবে খুলবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবে সুস্থ পৃথিবী ফিরিয়ে দেবে। এই জন্য বলি, তোরা পড়াশোনায় একটু গতি কমাই দেওয়ালে চলবে না। প্রতিষ্ঠান না হলেও আমরা প্রতিষ্ঠানের ন্যায় কাজ করতেছি। আজকে হয়তো শ্রেণীকক্ষে পাঠদান করলে তোমরা হয়তো 1-2জন শিক্ষকের মাধ্যমে পাঠদানটা দেখতে পারতে। আজকে যে অনলাইন ক্লাস, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি মহোদয়, যে উভয়ে যে একটা মনে করো এই যে ডিজিটাল বাংলাদেশের একটা তোমাদের এই যে শিক্ষা পদ্ধতির ব্যবস্থা অনলাইনের মাধ্যমে করছে, এটাতে তোমরা অনেক উপকৃত হচ্ছে। যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী যেটা তার একটা ইনভেস্টিগেশন টিমে ডাটাবেস করে তিনি দেখেছেন, প্রায় 95% বা 90% স্টুডেন্টরা তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদানে তোমরা পার্টিসিপেট করতেছো বা পড়াশোনা করতেছো। এতে কিন্তু তোমাদের অনেক উপকার আছে। বিভিন্ন প্রকার টিচার বা বিভিন্ন ধরনের স্যারের তোমরা বিভিন্ন ধরনের নলেজ তাদের সাথে শেয়ারিং করতেছো। এটা কিন্তু একটা খুবই একটা ভালো একটা মানে পদ্ধতি আমি মনে করব। এই পদ্ধতিটা তখনই কার্যকরী হয়ে উঠবে যখন তোমরা আমাদের পাঠদানগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। এখন তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাস কী দেখে, অনলাইনে কী ক্লাস করে, এই নেতিবাচক মনোভাব থেকে আমাদের একটু ইতিবাচক মনোভাবের দিকে আসতে হবে। আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, শিক্ষা গ্রহণের মানে বিষয় নিয়ে আমাদেরকে এই ক্লাসগুলো দেখতে হবে। তাহলে এই যে আমরা যখন অন্ধকারচ্ছন্ন অবস্থা, দিনের বেলা বৃষ্টি, তারপরও মনে করো এই 2টা-2:30টার দিকে বৃষ্টিতে অন্ধকারচ্ছন্ন, তারপরও লাইটিং করে যাতে তোমরা উপকৃত হও, এই জন্য কিন্তু আমাদের এই ক্লাস শ্রেণীকক্ষের পাঠদান বা অনলাইনের পাঠদানের ব্যবস্থা করা। সো তোমরা একটু ক্লাসগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিবে, এটা আমি অত্যন্ত তোমাদের কাছে আশাবাদী। যাক, অ্যানারোবিক রেসপিরেশনটা হচ্ছে, দেখো, যে প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হবে না, এটা অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়ায়
শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেন অনুপস্থিত থাকলে কেউ না কেউ কি প্রেজেন্ট থাকবে, তাই না? আইডিয়াটা বললাম না? অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার রাসায়নিক বস্তু এনজাইম কি? এনজাইম তো বললাম, এনজাইম এক প্রকার অনুঘটক, ঠিক আছে, বা প্রভাবক, ক্যাটালিস্ট। তারা বিক্রিয়ার অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এনজাইম যেহেতু ইংরেজি শব্দ, এটার বাংলা হচ্ছে উৎসেচক। উপরের ক্লাসে গেলে আরও বোঝাতে পারবো আমি। এনজাইম কিন্তু বানানটা হচ্ছে ANJ, এটার বাংলা হচ্ছে উৎসেচক। এটা কিন্তু এক প্রকার অনুঘটক। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন প্রকার রাসায়নিক বস্তু এনজাইমের উপস্থিতিতে জারিত হয়ে এটাকে আমরা কি বলেছি? CH। এটা তোমরা জানো, তোমাদের কেমিস্ট্রিতে আছে, এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল অথবা ইথানল। এটাকে কী বলা হচ্ছে? ইথাইল অ্যালকোহল অথবা এটাকে আমরা বলে থাকি ইথানল। জারিত ইথানল এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে কি বলা হচ্ছে? অবাধ শ্বসন। সামান্য পরিমাণ, ওখানে কিন্তু ডিউরেবল লার্নার আমরা দেখলাম সবাদ শ্বসনে কি বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, আর এখানে সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হবে। সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে অবাধ শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন বলা হচ্ছে। অবাধ শ্বসন বলে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে বিজ্ঞানের জিনিস। এগুলো আসলে একটা লাইন যদি বাদ দেওয়া যায় তাহলে তোমাকে বোঝানো কঠিন হবে। এগুলো আমাদের হচ্ছে মস্তিষ্কের মধ্যে ঢুকে নিতে হবে। আমরা প্রায় দেখি যে তোমাদের যখন 10 মার্কের শ্বসন থেকে প্রতি বছরের ন্যায় এমন কোনো বছর নেই যে এই বায়ো এনার্জেটিক অধ্যায় থেকে প্রশ্ন হয় না। এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই কি পাবে? একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই পাবে। সেটা কোনো বছরে দেখা যাচ্ছে ফটোসিনথেসিস থেকে দিচ্ছে, অর্থাৎ সালোক সংশ্লেষণ থেকে দিচ্ছে, আবার কোনো বছর দেখা যাচ্ছে রেসপিরেশন থেকে দিচ্ছে। তাহলে তোমরা এবার পরীক্ষায় দেখবে যে 2020 সালে তোমাদের কোথায় থেকে কোন অংশ থেকে দিছে। হয় ফটোসিনথেসিস থেকে দিবে, নাহলে রেসপিরেশন। যদি ফটোসিনথেসিস থেকে দিছে তাহলে রেসপিরেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যেহেতু এবার ফটোসিনথেসিস থেকে দিছে তাহলে রেসপিরেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেখানে জ্ঞানমূলক প্রশ্নে হয়তো ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণের কিছু অংশ থাকতে পারে। আর প্রায় দেখি খ নম্বর বা যেটা আমরা অনুধাবনমূলক প্রশ্ন বলে থাকি খ নম্বর, সেখানে দেখা যাচ্ছে এই প্রশ্নটা কমন আছে যে সবাত এবং অবাধ শ্বসনের মধ্যে পার্থক্য কী? তিনটা পার্থক্য। অ্যারোবিক মনে বোঝাতে চাচ্ছি আমি কি? অক্সিজেনের উপস্থিতিতে হয়। অ্যানারোবিক মনে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। তাহলে অবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না। তারপরে কি? সবাত শ্বসনে এনজাইমের প্রয়োজন হয় না, অবাধ শ্বসনে এনজাইমের প্রয়োজন হয়। তারপরে স্টেপ যখন আসবো, সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টা। সেই ধাপগুলো কি? গ্লাইকোলাইসিস, এসিটাল কোফরমেশন, কেব্রোস চক্র অ্যান্ড ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখন আমরা ধাপ আলোচনা করব। আর অবাধ শ্বসনের ধাপ হচ্ছে 2টি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা এসিটাল কোফরমেশন। অর্থাৎ প্রথম 2টা ধাপ, সবাত শ্বসনের প্রথম 2টা ধাপ আর অবাধ শ্বসনের প্রথম 2টা ধাপ মিল আছে। পরে সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টা আর অবাধ শ্বসনের ধাপ হচ্ছে 2টি। এখন আমরা স্টেপগুলো আলোচনা করব, সবাত শ্বসনের স্টেপ। তাহলে মাই ডিয়ার লার্নার, দেখো আমরা জটিল খাদ্যবস্তু ভেঙে, অর্থাৎ শ্বসন মনেই হচ্ছে গ্লুকোজের ভাঙ্গন। গ্লুকোজ, প্রোটিন,
এগুলো শ্বসনিক বস্তু ভাঙতেই হবে, না ভেঙে কী করবে, এখানে ক্যাটালিস্ট হিসেবে এনজাইম থাকতেছে, অনুঘটক হিসেবে এনজাইম থাকতেছে। এনজাইম কী করতেছে, ইথানল কার্বন হচ্ছে 4টা, হাইড্রোজেন হচ্ছে 10টা, তাহলে আমাদের আর থাকতেছে 10টা। তাহলে অক্সিজেন আছে আমাদের 12টা। এখানে কার্বন ডাইঅক্সাইড দিতে পারি, তাহলে সেখানে 6টা কার্বন ডাইঅক্সাইড দিই, এবং যেটা বলছিলাম যে সামান্য পরিমাণ শক্তি বলতে শক্তি উৎপন্ন করতেছে সামান্য পরিমাণ, 56 ক্যাল/মোল। আচ্ছা, সামান্য পরিমাণ শক্তি, তাহলে কী বলছে যে সামান্য পরিমাণ শক্তি। তাহলে যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু কি, এনজাইম, এখানে অক্সিজেন নাই, এনজাইম প্রেজেন্ট, অক্সিজেন অ্যাবসেন্ট। তাহলে এনজাইমের উপস্থিতিতে ভেঙে কি ইথানল বা ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে পারে, এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা বলতেছি অবাধ শ্বসন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এখন সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো অবাধ শ্বসন কি, সবাধ শ্বসন। এখন সবাধ বলতে কি, অক্সিজেনের উপরে উপস্থিত কি এসেনশিয়াল, আবার অবাধ বলতে অক্সিজেনের উপস্থিতি নট এসেনশিয়াল। এখন সবাধ শ্বসনের ধাপসমূহ, সবাধ শ্বসনের ধাপ, স্টেপ অফ সবাধ শ্বসনে ধাপসমূহ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কথাটি হচ্ছে গ্লুকোজের ভেঙন, গ্লুকোজ অ্যানালাইসিস, গ্লাইকোলাইসিস। 2 নম্বর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে মানে কোএনজাইম, কোয়ে সৃষ্টি, ইংরেজিতে যদি বলি এটাকে অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন মানে সৃষ্টি। 3 নম্বরে ধাপ আসছে কেব্রোস চক্র। ইংরেজি একজন প্রাণ রসায়নবিদ ছিল, তার নাম ছিল স্যার হ্যান্স কেব্রোস। তিনি প্রথম এই চক্রটি আবিষ্কার করছেন, তার নাম অনুসারে এটাকে নামকরণ করা হয়েছে কেব্রোস চক্র। স্যার কেব্রোস স্যারের নাম অনুসারে এটার নাম করা হয়েছে কেব্রোস চক্র। এটা কাপ সাইকেল, কেব্রোস চক্র, স্যার এটাকে আবিষ্কার করেছে, ক্রেবস সাইকেল। ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে ইটিএস, অথবা এটাকে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বাংলায় যদি বলি তাহলে কি হচ্ছে, বাংলায় ইটিএস হচ্ছে ইলেকট্রন, ট্রান্সপোর্ট মানে হচ্ছে প্রবাহ, সিস্টেম মানে তন্ত্র। তাহলে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ঠিক আছে মাই ডিয়ারেবল লার্নার। তাহলে সবার শ্বসনের ধাপ কটা পেলাম আমরা, 4টা ধাপ। কি কি?
এক নম্বরে হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস বলতে গ্লুকোজের ভাঙন, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। গ্লুকোজ ভেঙে যেটা তৈরি হবে সেইটা দিয়ে অ্যাসিটাইল কোয়ে সেইটা আবার জারিত হবে। অ্যাসিটাইল কোয়ে যেটা সৃষ্টি হবে সেইটা দিয়ে আবার কার্বসাইকেলের নাট ফাট উৎপন্ন হবে। এই তিনটা ধাপে যে সমস্ত বস্তু উৎপন্ন হবে, চারটা ধাপে নাট ফাট যেগুলো আসে এই বস্তুগুলো জারিত হয়ে বা বিজারিত হয়ে জারিত হয়ে কী করবে, 38 অণু এটিপি উৎপন্ন করবে। তাহলে আমরা প্রথম ধাপটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম ধাপটার নাম কি? গ্লাইকোলাইসিস। তোমাদের এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেনে প্রায় একটা প্রশ্ন আছে, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, কোষের কোথায় ঘটে। প্রথমে আমাদের জানতে হবে গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। এটা অবশ্যই তোমরা মনে রাখবা। আমাদের 4টা ধাপ ছিল, 4টা ধাপের মধ্যে প্রথম 2টা ধাপ সাইটোপ্লাজমে ঘটে, পরের 2টা ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে। অর্থাৎ কি আমাদের যেটা কি ওই স্যার হ্যান্স কেব্রোস যে চক্র আবিষ্কার করেছে, কেব্রোস চক্র, ওটাও মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ইলেকট্রন প্রবাহতন্ত্র এটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। আর অ্যাসিটাইল কোষ সৃষ্টি এবং গ্লাইকোলাইসিস কোষের কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে থাকে, সাইটোপ্লাজমে ঘটে থাকে। সাইটোপ্লাজমে। এখন দেখো আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটার কথা আসছে গ্লুকোজের ভাঙন। অর্থাৎ একটা শ্বসন প্রক্রিয়া শুরু করতে গেলে আমাদের গ্লুকোজ ভাঙা থেকে শুরু করতে হবে। প্রথম শুরু করতে হবে কি থেকে? গ্লুকোজটাকে কি করতে হবে? গ্লুকোজটাকে অ্যানালাইসিস করতে হবে। গ্লুকোজ না ভাঙলে আমাদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হবে না। অর্থাৎ ইনিশিয়াল অ্যাটেম্পটাই আমাদের কি? গ্লুকোজের ভাঙন। তাহলে যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ C6H12 এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। পাইরুভিক অ্যাসিড। তাহলে পাইরুভিক অ্যাসিডের সঙ্গে তো তোমাদের মনে রাখতে হবে অবশ্যই, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এটা জানা, সেটা হচ্ছে কলম ডিস্টার্ব দিচ্ছে, C3H4O3। এটা হচ্ছে কি আমাদের পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, যে প্রক্রিয়া এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয় তাকে আমরা কি বলতেছি? তাকে গ্লাইকোলাইসিস বলতেছি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বলতেছি গ্লাইকোলাইসিস। এছাড়া দেখো এই ধাপে 2 অণু পাইরুভিক অ্যাসিডের পাশাপাশি আর একটা সৃষ্টি হবে 2 অণু নাট। এটা হচ্ছে নাট, এটার বিজারিত রূপ হচ্ছে NADA, নাট। বিজারিত রূপ শুধু নাট। ঠিক আছে মাই ডিয়ার, আমার লাড উৎপন্ন হয় এবং 4 অণু এটিপি উৎপন্ন হয়। 4টি অর্থাৎ 4 অণু এটিপি উৎপন্ন হওয়ার পরে আমাদের 4টি এটিপি উৎপন্ন হয়, 2টা খরচ হয়ে যায়। 4টি এটিপি উৎপন্ন হয়, এর মধ্যে আবার 2টি খরচ হয়ে যায়। আমি যখন সবার শ্বসনে 38 অণু যে 38 অণু এটিপি উৎপন্ন হয়, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি উৎপন্ন হয়, তার একটা হিসাব রেখা, পরিলেখ রেখা, তখন আমি সুস্পষ্টভাবে তোমাদের একটা চার্টের মাধ্যমে সেটা বুঝিয়ে দেবো কীভাবে সবার শ্বসনে 38 অণু এটিপি উৎপন্ন হয়, কোন ধাপে কতটা উৎপন্ন হয়। আমরা আপাতত এটা জানি যে 1 অণু নাট ইজিক্যাল টু 3 অণু এটিপি। 1 অণু নাট ইজিক্যাল টু 3 অণু 3 এটিপি, 3টা এটিপি। 1 অণু ফাড ইজিক্যাল টু 2টা এটিপি। তো ডিউরেবল লার্নার তোমরা বুঝতে পারতেছো নাট ফাড। আর 1 অণু জিটিপি, নাট হচ্ছে নিকোডিনামিন অ্যাডিনিন
ডাইনিউক্লিওটাইড ফসফেট। নাডের যদি অ্যাব্রিভিয়েশন করতে যাও তাহলে হচ্ছে নাড হচ্ছে নিকোটিনামিড, এনতে নিকোটিনামিড, এতে এডিনিন। আমরা জানি নাইট্রোজেন বেসগুলো আছে, নাইট্রোজেন ক্ষার যে কটা, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তাহলে এডিনিন ডাইনিউক্লিওটাইড, ঠিক আছে, তার সাথে হাইড্রোজেন। তাহলে নিকোটিনামিড, এনতে নিকোটিনামিড, এতে আছে এগুলোকে বায়োলজিক্যাল আত্তীকরণ, এসিমিলেটরি পাওয়ার বলা হয়, এদেরকে আত্তীকরণ শক্তি বলা হয়। ফটোসিনথেসিসে বলছি নাট, ফাট এবং এটিপিকে বায়োলজিক্যাল কয়েল অথবা এসিমিলেটরি পাওয়ার বলা হয়। তাহলে 4টি এটিপি উৎপন্ন হয়, এর মধ্যে 2টি খরচ হয়ে যায়, ঠিক আছে। তো ডিউরেবল লার্নার তাহলে আমরা এখন কি বলতে পারি যে এক অণু গ্লুকোজটা হচ্ছে সিসি। এটা যদি আমি গ্লাইকোলাইসিস রিয়াকশনটা দেখাই, গ্লাইকোলাইসিস রিয়াকশন, গ্লাইকোলাইসিস রিয়াকশন যদি দেখাই তাহলে এক অণু গ্লুকোজ ভেঙে কী হচ্ছে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড প্লাস কি উৎপন্ন হবে 2 অণু নাট প্লাস কী হবে 4 অণু এটিপি। এর মধ্যে খরচ হবে কত 2 অণু এটিপি। তাহলে কত হচ্ছে এখানে আসছে 2 অণু এটিপি, আর এখানে নাট থেকে 1 অণু নাট সমান কত 3 অণু এটিপি। তাহলে 2 আর 3 কত 2 অণু নাট সমান হবে 6 অণু এটিপি। তাহলে টোটাল এটিপি উৎপন্ন হবে 8 অণু এটিপি উৎপন্ন হবে, ঠিক আছে। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিসের আমি সমস্ত জিনিসগুলো সুস্পষ্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কী উৎপন্ন হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। অবশ্যই তোমরা পাইরুভিক অ্যাসিডের সংকেতটা মনে রাখবে এমসিকিউ এর জন্য। আর কি বললাম, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় ঘটে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি অবশ্যই কোষের সাইটোপ্লাজমে ঘটে, এটা ইম্পর্ট্যান্ট। কি তারপরে পাইরুভিক অ্যাসিডের সংকেত, তারপরে এক অণু গ্লুকোজ ভেঙে কত অণু উৎপন্ন হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, এটা মনে রাখতে হবে। গ্লাইকোলাইসিসে উৎপন্ন কত অণু নাট উৎপন্ন হবে 2 অণু নাট, এবং ফাট এখানে উৎপন্ন হয় না, এটিপি উৎপন্ন হয় 4 অণু, তার মধ্যে 2 অণু খরচ হয়। তাহলে এর হিসাবটা দেখে দিলাম, মোট কত 8 অণু। কী পাইলাম 2 অণু নাট ইজিক্যাল টু 3 দুগুণে 6 অণু এটিপি, আর 4 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, 2 অণু এটিপি খরচ হচ্ছে, মোট কত 8 অণু এটিপি। এই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পাঠদান যেহেতু একটা আমার নির্দিষ্ট সময় একটা নির্ধারণ করে দেওয়া আছে, সে সময় নির্ধারণ অতিবাহিত হওয়ার পরেও আমি ক্লাস চালিয়ে যাচ্ছিলাম যাতে তোমাদেরই উপকৃত হয়। তা আমি আশা করব তোমরা ক্লাসগুলোকে কন্টিনিউ আমাদের ফলো আপ করবে, ইনস্ট্রাকশন অনুযায়ী বাড়িতে পড়াশোনা করবে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর যে অক্লান্ত পরিশ্রম এবং আমাদের যে নির্দেশনা দিচ্ছে, আমরা যে সেই নির্দেশনা অনুযায়ী ক্লাসগুলো নিচ্ছি, তাহলে আমাদের এই অক্লান্ত পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমরা ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং সেই অনুযায়ী তোমরা কি আগামী প্রজন্মে একটা দক্ষ জনশক্তিতে পরিণত হবে। এটা আমরা সবাই তোমাদের জন্য আশাবাদ ব্যক্ত করি, তোমাদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আবারও ক্লাসের শেষে তোমাদের আবারও অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। সকল শিক্ষার্থীকে আমার প্রাণঢালা সালাম। আসসালামু আলাইকুম।